সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, সঙ্গে আছি মাসুম রাব্বি। আমরা একজন অতিথি আপনাদের সাথে যুক্ত করতে চাই, হাজির করতে চাই। অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন উন্নয়ন কর্মী তানজিলা মজুমদার দৃষ্টি। দৃষ্টি, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকেও। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই, আপনি একজন উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছেন। বাংলাদেশের বর্তমানে শিক্ষা ব্যবস্থায় কোন ধরনের দক্ষতা বেশি প্রয়োজন তারুণ্যের জন্য? সফট স্কিল নাকি হার্ড স্কিল? কি মনে হয় আপনার কাছে? আপনার মতামত জানাবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নটা এখন আসলে সচরাচর অনেক বেশি ডিসকাস করা হয়, যে আমাদের টেকনিক্যাল স্কিলস বেশি দরকার নাকি সফট স্কিলস বেশি দরকার। এটা সোজা উত্তরে যাবার আগে আমি অ্যাকচুয়ালি কিছু স্ট্যাটিস্টিক্স অ্যাট আ গ্ল্যান্স একটু দেখে নিতে চাই। রাফলি এই মুহূর্তে বাংলাদেশে 20 লক্ষ তরুণ যাদের বয়স 30-এর নিচে, বা তরুণী যাদের বয়স 30-এর নিচে, তারা এই মুহূর্তে চাকরিবিহীন। আমাদের যেদিকে ইন্ডাস্ট্রি রিপোর্ট করছে যে তারা এনাফ স্কিলড ওয়ার্কফোর্স পাচ্ছে না। আবার আমি যদি যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ইউনিভার্সিটি ডিগ্রি কমপ্লিট করেছে, তাদের দিকে যদি একটু তাকাই, তাহলে এই মুহূর্তে 9 লক্ষেরও বেশি গ্রাজুয়েট বাংলাদেশে বেকার। আমরা একটা টেকনিক্যাল টার্মিনোলজি বলি নিট পপুলেশন, নট ইন এমপ্লয়মেন্ট, এডুকেশন অর ট্রেনিং। এইটার দিকে যদি আমি তাকাই, তাহলে এই মুহূর্তে বাংলাদেশের টোটাল ইউথ ওয়ার্কফোর্সের 31 কোনো এডুকেশন, ট্রেনিং বা এমপ্লয়মেন্টের সাথে যুক্ত নন। আবার এটাকে যদি আমি জেন্ডার ডিসিগ্রিগেট করে দেখি, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের এই মুহূর্তে যত তরুণী আছে, তাদের মধ্যে অর্ধেকই 50% কোনো এমপ্লয়মেন্ট, এডুকেশন বা ট্রেনিং এর সাথে যুক্ত নন। এমতো অবস্থায় যখন আমরা টেকনিক্যাল স্কিল ভার্সেস সফট স্কিলের কনভারসেশনটাতে আসি, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমরা কি ধরনের টেকনিক্যাল স্কিলের কথা বলছি এবং কি ধরনের সফট স্কিলের কথা বলছি। যেটা আমি বললাম যে বাংলাদেশের লোকাল মার্কেটে আমাদের একটা স্কিল মিসম্যাচ চলছে, which clearly means যে আমরা আসলে অ্যাজ আ সিস্টেম, অ্যাজ আ এডুকেশন সিস্টেম আমরা ঠিক মতো ম্যাপ আউট করতে পারছি না যে আমাদের দেশের ইকোনমির জন্য কোন ধরনের টেকনিক্যাল স্কিল গুলো আসলে বেশি দরকারি এই মুহূর্তে। অন দি আদার হ্যান্ড, আমাদের টেকনিক্যাল ট্রেনিং নিয়ে যে ইউথরা আপনার দেশের বাইরে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের দেশ থেকে যে টেকনিক্যাল স্কিল গুলো নিয়ে তারা যাচ্ছেন, সেই টেকনিক্যাল স্কিল গুলো ওই গ্লোবাল মার্কেটে আবার কম্পিটিটিভ এনাফ না। তো সেক্ষেত্রে এখানে একটা ম্যাসিভ ম্যাপিং এর প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো এটা আসলে সোজা উত্তর দেওয়া যে কি ধরনের টেকনিক্যাল স্কিল প্রয়োজন, এটা আসলে এত সাদা কালো ভাবে উত্তরটা আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। সিমিলারলি প্লিজ কন্টিনিউ। সিমিলারলি 2026 সালে দাঁড়িয়ে যেখানে এআই নিয়ে আমরা এত কথা বলছি, সফট স্কিলের পরিধিটা আসলে কতটুকু, হোয়াট ডু উই ডিফাইন অ্যাজ সফট স্কিল, এটাও একটু রিইম্যাজিন এবং রিথিংক করার আমাদের আছে। এখন কি শুধু ইংরেজি এআই কে কারেক্ট প্রম্পট দিলে সেটাকে সফট স্কিল ভাবা হবে? হ্যাঁ, সরি, আমি বলছিলাম যে আমি কি এখন শুধু সুন্দর করে কথা বললে ওটাকে সফট স্কিল ধরা হবে, নাকি এআই কে কারেক্ট প্রম্পট দিলে সেটাকে সফট স্কিল ধরা হবে? এটাও একটু রিথিংক করার দরকার আছে বলে আমি এই মুহূর্তে মনে করি। টেকনিক্যাল স্কিল ভার্সেস সফট স্কিল দোনোটাই আসলে খুবই প্রয়োজন এই মুহূর্তে। দুটোর একটি দারুণ সমন্বয় প্রয়োজন, তাই না রুনিয়া? এবং আমার কাছে মনে হচ্ছে যেভাবে আসলে দৃষ্টি আপনি বলছিলেন, ধরেন আমি যদি সেলসে যাই তাহলে আমার সফট স্কিল এক ধরনের লাগবে, আমি যদি মার্কেটিংয়ে যাই তাহলে আমার এক ধরনের, যে আমি যদি কাস্টমার কেয়ারে যেতে চাই আমার ডিফারেন্ট কিন্তু সফট স্কিল আসলে সেখানে লাগছে, আমি মিডিয়া পার্সোনাল যদি হই তাহলে আমার সেখানে ডিফারেন্ট সফট স্কিল লাগবে। তো এই সিস্টেমের মধ্যে যেখানে আমরা একটা হিউজ গ্যাপ এবং ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছি, আমাদের কারিকুলামে আসলে কি ধরনের চেঞ্জেস আনা দরকার? বিকজ আমরা জানি ইউজিসিতে একটা কারিকুলাম চেঞ্জ করতে গেলে অ্যাটলিস্ট 4 বছর পর পর তারা বলেন যে কারিকুলামকে আসলে তারা চেঞ্জ করতে পারে। সেই ক্ষেত্রে কি সময়টা, কি ব্যবধানকে আরেকটু কমে আনা উচিত? মার্কেট কি ডিমান্ড করে? খুবই সময় উপযোগী এবং কমপ্লেক্স একটা প্রশ্ন। তো
মার্কেট ডিমান্ড করে এই মুহূর্তে খুবই অ্যাজাইল, খুবই ফ্লেক্সিবল এবং খুবই ভালোভাবে প্রবলেম সলভ করতে পারবে এরকম একটা ওয়ার্কফোর্স। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি আমাদের কারিকুলাম, যেটা আপনি বলছেন যে 4 বছর পর পর চেঞ্জ হয়, ওইটার দিকে যদি আমরা তাকাই, পৃথিবী 2025-এ আসলে যেভাবে কাজ করত ডিউ টু দ্য প্রোগ্রেশন অফ টেকনোলজি, 2026-এ এসে সেটা আর মানে তার থেকে আরো অনেকটাই ডিফারেন্টলি কাজ করছে। 2027-এ গিয়ে সেটা হয়তো আরো অনেক ডিফারেন্টলি কাজ করবে। সো সেক্ষেত্রে এই 4 বছর পর পর কারিকুলাম চেঞ্জ করাটা এই মুহূর্তের প্রেক্ষাপটে ইজ আ লিটল স্লো, আমি মনে করি। এবং আমি যদি আরেকটু অ্যাড করি এটার সাথে, যে দ্য রোল অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইন স্কুল and the role of problem solving skills, the role of critical thinking, এগুলাকে আমার মনে হয় আরো অনেক বেশি এমফাসাইজ করা উচিত। এবং এটা শুধুমাত্র যে আসলে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব তা কিন্তু না। বিকজ আমি স্টুডিওতে আপনারা যারা আছেন আপনাদেরকেও হয়তো জিজ্ঞেস করব যে আপনারা যখন ছোটবেলা বেড়ে উঠেছেন স্কুলে, কলেজে, তখন সেক্ষেত্রে সব ধরনের অপরচুনিটি হয়তো আপনাদেরকে স্কুল কলেজ থেকেই দেওয়া হয়েছে এমন না বিষয়টা। কিছুটা হয়তো নিজের ইন্টারেস্টও ছিল যে আমি একটু বিতর্কের সাথে যুক্ত হই, আমি একটু ভলেন্টারি ওয়ার্ক করি। তো সেক্ষেত্রে আসলে ওই এনাবলিং এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা, একটা কমিউনিটি বেসড এনাবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যেখানে আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র যে পুঁথিগত বিদ্যা নিয়ে পড়াশোনা করবে তা না, তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবে, কমিউনিটি সার্ভিস করবে, এবং এই কমিউনিটি সার্ভিস গুলো করতে করতেই আসলে তারা শিখবে যে কিভাবে ফ্লেক্সিবল, অ্যাডাপটিভ, অ্যাজাইল এবং কিভাবে প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস আরো বেটার করা যায়। অসংখ্য ধন্যবাদ দৃষ্টি আসলে আমাদের সাথে সকালবেলা যুক্ত হবে এবং এত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এবং এই ইম্পর্টেন্ট ডিসকাশনটা আসলে করার, কারণ কারিকুলাম চেঞ্জ করতে সময় লাগতে পারে কিন্তু আমরা কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাড করতে পারি, যেটার মাধ্যমে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে এম্পাওয়ার করতে পারি। এবং এটা কিন্তু শুধুমাত্র রাব্বি ইউনিভার্সিটির দায়িত্ব না, এটা কিন্তু স্কুল লেভেল থেকে কিন্তু একেবারে স্কুলিং যখন শুরু হয় প্রাইমারি পর্যায়ে, সেখান থেকে গড়ে উঠলেই বিশ্ববিদ্যালয়ে আমরা ভালো স্টুডেন্টস পাবো। অবশ্যই। দর্শক, এ পর্যায়ে আমরা একটু আপনাদের যুক্ত করতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে। শরণ এহসান তিনি আমাদের সাথে যুক্ত হবেন। বাংলাদেশের অন্যতম নাট্যকার সেলিম আল দীনের আজ প্রয়াণ দিবস, সে বিষয়েই কথা বলবো আমরা, তাকে স্মরণ করব, তার স্মরণ সভার খবরাখবর জানবো, সে বিষয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরণ এহসান। শরণ, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল আপনাকেও। শরণ, সেলিম আল দীনের যে প্রয়াণ বার্ষিকী রয়েছে সেটি ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি ধরনের আয়োজন রয়েছে সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে এবং দর্শকবৃন্দকে। আজকে সেলিম আল দীনের 18তম প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসের ঘিরে নাটক ও নাট্যাত্ম বিভাগ আয়োজন করেছে স্মরণ যাত্রা ও পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠান। সকাল 10টা থেকে আমাদের পুরাতন কলা ভবন থেকে প্রাঙ্গণ থেকে শুরু হবে নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধি প্রাঙ্গণ পর্যন্ত একটি র্যালি। সেই র্যালি উদ্বোধন করবেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক, কলা ও মানবিক অনুষদের ডিন। এবং এর পরবর্তী সময়ে পুষ্পার্ঘ অর্পণের পরবর্তী সময়ে সকাল 11টা নাগাদ আমাদের পুরাতন কলা ভবনের সেট ল্যাব কক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম। প্রবন্ধ শিরোনাম হচ্ছে সেলিম আল দীন ও বাংলা নাট্যের বিউপনিবেশিক আত্মপরিচয়। আপনারা জানেন যে আসলে সেলিম আল দীন আমাদের ঐতিহ্যবাহী বাংলা নাট্য নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন এবং ব্রিটিশ যে উপনিবেশ তার বিপরীতে দাঁড়িয়ে একটি আমাদের জাতীয় নাট্য নির্মাণের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেমিনারের বিষয়টা অনেকটা এই কেন্দ্রিক। এই সেমিনারে আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক ডক্টর ইউসুফ হাসান অর্ক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক, এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ নিজার স্যার।
এবং এই সেমিনারে সভাপতিত্ব করবেন অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ খান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একজন শিক্ষক। তো আজকে এই পুষ্পার্ঘ অর্পণ এবং এই সেমিনারের মাধ্যমে আসলে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণ করবে তার 18তম প্রয়াণ দিবসে। শরণ, আপনাকে ধন্যবাদ। আমরা নাট্যাচার্য সেলিম আল দীনকে গভীর চিত্তে স্মরণ করছি। এবং তিনি আসলে যে ধরনের নাট্যাঙ্গন তৈরি করতে চেয়েছিলেন, তার যে নাটকের তার যে ভাষা, আশা করি সেটা প্রজন্ম থেকে প্রজন্মতর সেটা আসলে ছড়িয়ে যাবে এবং এমনটাই বাঙালি ঠিক প্রত্যাশা আমাদের। একইভাবেই সেটাকে ধারণ এবং বহন করবে। তিনি তার কর্মের মাধ্যমে দীর্ঘ সময় আমাদের মাঝে বেঁচে থাকবেন।